ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এসবি রোডের পক্ষ থেকে এখানে বৈদ্যুতিক এবং বৈদ্যুতিন মাধ্যমের যে সমস্ত প্রতিনিধি উপস্থিত হয়েছেন সবাইকে আমার ব্যক্তির তরফ থেকে এবং সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আজকে বর্তমান রাজ্য এবং ভারতবর্ষের পরিস্থিতিতে কিছু শিক্ষক কর্মচারীদের জ্বলন্ত সমস্যা নিয়ে আমরা সবসময় আন্দোলন কর্মসূচিতে আমরা থাকি। আগামী দিন আমরা লড়াকু আন্দোলন কর্মসূচি নিতে যাচ্ছি, সেই কারণে আপনাদের ডেকেছি। গত 13 এবং 14 আগস্ট 2024 তেলেঙ্গানাতে আমাদের অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের জাতীয় এক্সিকিউটিভ কমিটির আমাদের মিটিং ছিল। সেই মিটিংয়ে আমাদের 10 দফা দাবি, সর্বভারতীয় 10 দফা দাবি নিয়ে আন্দোলন কর্মসূচি ঘোষণা হয়েছে। তার মধ্যে দাবি দিবস হিসেবে আমরা 29 সেপ্টেম্বর 2024 প্যারাডাইজ চৌমুহনীতে আমরা গণঅবস্থানের মাধ্যমে সে জানান দিয়েছিলাম। আজকে এখানে দাবি সনদ আপনাদের সামনে দেওয়া হবে। আমাদের জেনারেল সেক্রেটারি কমরেড মুয়া রায় সেই দাবি সনদ এবং আগামী দিনের কর্মসূচি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করবেন। আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা এসেছেন। আপনারা শুনছিলেন আমাদের চেয়ারম্যান আলোচনা করছিলেন। আসলে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এসবিরোড তো 1960-এর দশক থেকেই আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারীদের পেশাগত দাবি দেওয়া, আমাদের জনজীবনের যে নাগরিক সমস্যা সেগুলো সমাধানের জন্য তার লড়াইয়ের দীর্ঘ ঐতিহ্য আছে। এই ঐতিহ্য আমরা বহন করে আসছিলাম 1960-এর পরে। আপনারা জানেন 1975 সালের লাগাতার ধর্মঘট, এরপরেও আমরা দীর্ঘ সময় ধরে লড়াই আন্দোলন করছিলাম। কিন্তু আমরা দেখলাম 2018-র পর আমাদের এই সংগঠন করার অধিকারটা এটাই যেমন কেড়ে নেওয়া হচ্ছে। বিভিন্নভাবে আমাদের অফিসগুলো দখল করা, তালা লাগিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া এবং আমাদের যারা সংগঠনের যারা নেতৃস্থানীয় কর্মী আছেন, সাধারণ সমর্থক আছেন, তাদেরকে দূর দূরান্তে বদলি করা, বিভিন্নভাবে তাদের জীবনের উপর, ধন সম্পত্তির উপর আক্রমণ নামিয়ে এসে যাতে আমরা সংগঠন না করতে পারি, আমরা যাতে আমাদের ন্যায্য দাবি দেওয়া যাতে সরকারের কাছে তুলে ধরতে না পারি, এর জন্য একটা প্রচেষ্টা রাখা হয়েছে। কিন্তু এত সব করেও কিন্তু আমাদের সংগঠনকে ঘরবন্দি করে রাখা যায়নি। এর মধ্যেও আমাদের 2018 সালের পরেও আমরা ধারাবাহিকভাবে আমাদের কর্মসূচি এগুলো আমরা করে যাচ্ছি। সারা দেশের ক্ষেত্রেও আপনারা শুনছিলেন যে সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনেরও সারা সমস্ত রাজ্যে রাজ্যে যে সরকারি কর্মচারী সংগঠনগুলো রয়েছে তারাও এই শিক্ষক কর্মচারীদের উপর যে সার্বিকভাবে সারা দেশে এবং আমাদের রাজ্যে যে আক্রমণ নামিয়ে আনা হয়েছে, আমাদের যে অর্জিত অধিকারগুলো হরণ করা হচ্ছে, তার বিরুদ্ধে সারা দেশেও একটা লড়াই চলছে। আমাদের রাজ্যেও সেই লড়াই আমরা করছি আমাদের ন্যায্য দাবি দেওয়াগুলো নিয়ে, এবং আগামী দিনেও আমাদের লড়াই কর্মসূচি থাকবে। এ রাজ্যে 2018 সালে এই সরকার পরিবর্তনের পর বিজেপি এবং যে আইপিএফটি সরকার আসার পর এবং বিশেষ করে 2023 সালে বিধানসভা নির্বাচনের পরও এই দুইটা নির্বাচনের পরে ব্যাপকভাবে আমাদের অন্যান্য অংশের জনগণের, গণতান্ত্রিক অংশের মানুষের সাথে সাথে আমাদের শিক্ষক কর্মচারীদের উপরও ব্যাপকভাবে আক্রমণ নামিয়ে আনা হয়েছে এবং যাতে সংগঠনকে একদম তছনছ করে ভেঙে গুড়িয়ে দেওয়া যায় সেই প্রচেষ্টা চালানো হয়েছে। এবং আমাদের বেশ কিছু অধিকার মানুষ অনেক আশা করেছিলেন, কেউ কেউ বিভ্রান্ত হয়েছিলেন, আমাদের মধ্যে হয়ে এই সরকারকে এনেছিলেন। কিন্তু আমরা দেখলাম 2018 সালের পর থেকে অনেকগুলো অধিকার আমাদের হারিয়ে গেছে। আমাদের যে একটা পেনশন, নন কন্ট্রিবিউটারি যে পেনশনের অধিকার, সেটা আমাদের হারিয়ে গেছে 2018 সালে, যেটা সারা দেশে 2004 সালে লাগু হয়েছিল। বামপন্থী সরকার থাকার কারণে তারা বিধানসভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়ে তারা আমাদের যে পেনশনটাকে রক্ষা করেছিলেন, সেইটা 2018 সালে সরকার এসেই প্রথম কাজ 1 জুলাই এটাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন। আমাদের যে অনিয়মিত কর্মচারী, ডিআরডব্লিউ, কন্টিনজেন্ট, ক্যাজুয়াল ওয়ার্কার, পার্ট টাইম ওয়ার্কার যারা ছিলেন, তাদের যে নিয়মিত হওয়ার একটা নির্দিষ্ট সময় অন্তর, কেউ 17 বছর পর, কেউ 15 বছর পর, কেউ 10 বছর পর, কেউ 5 বছর পর,
এই সমস্ত যে 6টা সার্কুলার ছিল সেই সার্কুলারগুলিকে 2018 সালে এক কলমে খোঁচায় সেটাকে তাদের অনিয়মিত হওয়ার সুযোগ বন্ধ করে দিয়েছেন, যার ফলে এই অধিকারগুলো আমরা হারিয়েছি। একজন কর্মচারী মারা গেলে পরে ডাইন হার্নেসে যে চাকরির অধিকার, সেই যে কর্মরত অবস্থায় তার পরিবারের একজনকে চাকরি পাবার যে অধিকার, সেটাও কিন্তু এই জোট সরকারের আমলে আমরা হারিয়ে ফেলেছি। আমরা অবসরের 1 বছর আগে হোম টাউনে থাকার যে ফ্যাসিলিটি, সেই ফ্যাসিলিটি এটা বামফ্রন্ট সরকার রক্ষা করত, কিন্তু এই জোট সরকার এসে আমরা দেখলাম এই ফ্যাসিলিটিটাকে একদম মানে এখনও আমাদের চেয়ারম্যান যিনি, তিনি 1 বছরের মধ্যে রিটায়ারমেন্টে যাবেন, অথচ তাকে তৈদুতে জাম্বুকবাড়ি স্কুলে চাকরি করতে হচ্ছে। যেমন আমাদের সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে বিভাগীয় সম্পাদকদের থেকে কেউ তাদের জায়গায় থাকতে পারছেন না, হোম টাউনে থাকতে পারছেন না রিটায়ারমেন্টের সময়। মহিলা কর্মচারীরা অসুস্থ, তারাও থাকতে পারছেন না। এগুলো আমরা হারিয়েছি। আমাদের জন্ম নিয়ন্ত্রণের জন্য একটা স্পেশাল ইনক্রিমেন্ট দেওয়া হতো, সেইটাও কিন্তু এই সরকার এসে মানে অনেকগুলি অধিকার তারা সেখানে কিন্তু কেড়ে নিয়েছেন। সবচেয়ে বড় কথা, আমাদের আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস, যেটা 1 মে সারা বিশ্বে এই দিবসটা পালিত হয়, এবং এটা দীর্ঘদিন ধরে দেশের মানুষ, এ রাজ্যের মানুষ এই ছুটি ভোগ করে আসছিলেন। 2018 সালের পর এই অধিকার আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস কর্মচারীদের সংগঠন করার অধিকার, অনেক সংগঠন তো মানুষ এমনি এমনি করে না, সংগঠন করে, তার সংগঠিত হয় মানুষের কিছু কারণ থাকে, বিভিন্ন ন্যায্য যে দাবি দেওয়া থাকে, অসুবিধাগুলি থাকে, সেগুলো থেকে নিরসনের জন্য কর্তৃপক্ষের সঙ্গে, এটা বহু প্রাচীন প্রথা যে কর্তৃপক্ষের সঙ্গে দর কষাকষি করে তাদের অধিকার আদায় করার প্রশ্ন। সেই যে আমরা অধিকার যেটা ভোগ করছিলাম স্বাধীনতার পর থেকে, আমাদের এই রাজ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে, সেই অধিকার আমাদের এই 18 সালের পরে এই অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমাদের যে রাজ্যে আইনের শাসন, যেটা নেশার সাম্রাজ্য চলছে, খুন চলছে, মহিলাদের সম্মান ইজ্জত নিয়ে ঠিকমতো নিরাপদে তারা নিরাপত্তা পাচ্ছেন না। হ্যাঁ, আমরা সংগঠন করবার জন্য যারা সত্যি কথা বলছেন, সংগঠনের পক্ষে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, যে গণতান্ত্রিক পরিবেশ, যেটা মৌলিক অধিকার, যেটা আমাদের সংগঠন করবার, সেই অধিকার আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। রাজ্যে আইনের শাসন বলতে কিছুই নেই, এটা সর্বত্র, এটা সবাই এটা জানেন, বোঝেন, এবং এই অধিকার যেটা আমরা ছিল সেটা আমরা হারিয়েছি। আমাদের যে বছরে 2 বার করে ডিএ পাওয়া, জানুয়ারি এবং জুলাই মাসে, এটা দীর্ঘদিনের প্রথা ছিল। কেন্দ্রীয় সরকার ডিএটা দেয়, এটা তো মূল্য বৃদ্ধি হয় বলে, আমাদের বেতন হয় বলে এটা ধরা হয়, এবং এটা সারা দেশের সাথে, এটা তো জাতীয় ব্যাপার, জাতীয় সমস্যা একটা মূল্য বৃদ্ধি, এবং ভোগ্যপণ্যের যে সূচক, সেই সূচককে অনুসরণ করেই কিন্তু এই আমাদের যে মূল্য বৃদ্ধির সাথে সঙ্গতি রেখে আমাদের মহার্ঘ ভাতা বা ডিএ যেটা বলি, সেটা দেওয়া হয়। এখন সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এই ডিএ দেন এবং রাজ্য সরকারগুলি সেটাকে অনুসরণ করে। তো সেই ক্ষেত্রে আমরা দেখছি যে এখানে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই সমস্ত প্রতিশ্রুতি তো একদম মানে 180 ডিগ্রি ঘুরে গিয়ে সেখানে আমাদের এখনও কেন্দ্রীয় সরকার যখন 53% দিয়ে দিচ্ছেন, আমরা এখনও মাত্র 30% পাচ্ছি, 23% আমাদের পাওনা রয়ে গেছে। তো এই সমস্ত অধিকারগুলো আমরা হারিয়ে ফেলেছি। যেটা বলছিলাম যে আমাদের যে শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, যে বিভিন্ন দপ্তরগুলো যেগুলো রয়েছে, সেই দপ্তরগুলোর মধ্যে আপনাদের যে সমস্ত কর্মী দরকার, ডাক্তার দরকার, নার্স দরকার, প্যারামেডিক্যাল স্টাফ দরকার, স্কুলের শিক্ষক দরকার, বিজ্ঞান শিক্ষক দরকার, ক্রীড়া শিক্ষক দরকার, সেই সমস্ত ক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের কাছে সেগুলো কিন্তু নেই। আমরা আরও হারিয়েছি 10,323 যে চাকরিচ্যুত শিক্ষক যারা, তাদেরকে এই সরকার আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের বিকল্প কর্মসংস্থান করবেন। সেই কর্মসংস্থানের অধিকারও তারা করছেন না, উল্টো 191 জনের মতো প্রাণহানি এখন পর্যন্ত হয়েছে অভাবে, অনটনে, দারিদ্র্যে। তাদের পরিবারের ক্ষেত্রেও যে আমাদের একটা চাকরির দাবি ছিল, হ্যাঁ, সেই সমস্ত কিছুতেই তারা উপেক্ষা করছেন। একটা সরকার হিসাবে রাজ্য সরকারি কর্মচারীরা হচ্ছে সরকারের প্রধান অবলম্বন তার পরিষেবা দেওয়ার ক্ষেত্রে। স্কুলের শিক্ষক না থাকলে ছাত্র শিক্ষিত হবে না, অফিসে কর্মচারী না থাকলে দপ্তরের পরিষেবাগুলো মানুষের কাছে পৌঁছবে না। যে অবলম্বন, সেই যারা রাজ্য সরকারি কর্মচারী, তাদেরকেই সেখানে তাদের ন্যায্য পাওনা থেকে তাদের অধিকারগুলো হরণ করেছেন, এবং আরও বিভিন্ন ক্ষেত্রে আমাদের যা যা সুযোগ সুবিধা, সেগুলোর ক্ষেত্রে তারা উদাসীন থাকছেন। সেই সমস্ত দিক দিয়ে বিবেচনা করে আমরা তো আমাদের কর্মসূচিগুলি পালন করছিলাম। এর মধ্যে আমরা দেখেছি যে গত 72 মাসে, এই 18 সালের পর থেকে
প্রায় 1.5 শতাধিক কর্মচারী তারা আক্রান্ত হয়েছেন, হেনস্থা হয়েছেন। অফিসে কৈলাস শহরে গৌরনগর যে ব্লক, সেই ব্লকের ভেতরে ঢুকে প্রকাশ্য দিবালোকে মহিলা কর্মচারী সহ যারা অফিসে কাজ করছেন তাদেরকে সেখানে দুষ্কৃতিকারী যারা তারা আক্রমণ করেছে। আমাদের উদয়পুর অফিসে সন্ধ্যাবেলা এরকম অফিসে বসে সংগঠনের কাজকর্ম চলছে, সেই অফিসে প্রকাশ্যে সন্ধ্যাবেলা সেখানে আক্রমণ করেছে। আমরা উদয়পুর সমন্বয় কমিটি, উদয়পুর আরকেপুর থানায় এফআইআর করেছে। আমরা কেন্দ্রীয় কমিটি আমাদের রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে জানিয়েছি, ডিজিপিকে চিঠি দিয়ে জানিয়েছি, তারা সেখানে কোনো প্রতিকার করছেন না। সেদিন আমরা সোনামুড়ায় দেখলাম যে পরের দিন একটি স্মরণ সভা হবে, আগের দিন রাত্রিবেলা দরজা জানলা ভেঙে সেখানে 8টি সিলিং ফ্যান সহ 100টা চেয়ার সেখানে উধাও হয়ে গেল। আরও সামান্য মূল্যবান সম্পত্তি যেগুলো ছিল সেগুলো ভেঙে টেকে এফআইআর করা হয়েছে সোনামুড়ায়, সেটাও কিন্তু পুলিশ প্রশাসন একদম নীরব। আমরা চোখের সামনে দেখলাম আমাদের 10,323 চাকরিচ্যুত শিক্ষক বাদল শীল, তিনি পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হয়েছেন। এ রাজ্যে গণতন্ত্র কোথায়, আমরা অবাক যাই। সেই বাদল শীলকে সেখানে প্রকাশ্যে পিটিয়ে তাকে সেখানে খুন করা হলো। আমরা দেখলাম অভিজিৎ দে শিক্ষক উদয়পুরে, তাকে সেখানে পিটিয়ে তাকে মেরে ফেলা হলো। আমরা সচিবালয়ের কর্মচারী সুবরকেও আমরা দেখেছিলাম। এরকম ওই দিনও আমরা দেখেছি যে কৃষ্ণপুর স্কুলের ভেতরে একজন শিক্ষককে সেখানে যেভাবে হেনস্থা করা হচ্ছে, আমরা এগুলো থেকে হতবাক হয়ে যাচ্ছি। কোন রাজ্যতে আছে, যে কোনো সময় যে কোনো মানে একজন কর্মচারী, সৎ কর্মচারী তিনি কিন্তু আক্রান্ত হতে পারেন, শিক্ষক আক্রান্ত হতে পারেন। আমাদের নতুন প্রজন্মের সামনে, ছেলে মেয়েদের সামনে একটা অন্ধকার ভবিষ্যৎ এ রাজ্যের সরকার উপহার দিচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি যে আমাদের সর্বভারতীয় যে দাবিগুলো রয়েছে, সারা দেশে যে লড়াইটা চলছে, সেটা হলো PFRDA অ্যাক্ট, যেটা 2004 সালে শুরু করেছিল কেন্দ্রীয় সরকার, 2013 সালে আইন হয়েছে। NPS এটা নামে এই যে পেনশন, যে কন্ট্রিবিউটরি 10% কর্মচারী দেবে এবং 10% সরকার দেবে, সেটাকে এখন UPS যেটা সেখানে 14% করা হয়েছে, বাড়ানো হয়েছে যে সরকার থেকে 14% দেবে। এই নতুন যে একটা এই 2024 সালে এই ইউনিফাইড পেনশন স্কিম সেটা ঘোষণা করা হয়েছে। আমরা দেখলাম গতকালকে এক দেশ এক ভোট কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে, কিন্তু পেনশনের ক্ষেত্রে আমরা দেখছি সেটা কিন্তু এক দেশ এক পেনশন হচ্ছে না। MP MLA যারা, তারা কিন্তু তাদের যে পুরনো পেনশন পদ্ধতি, একবার MP হয়ে গেলেই তিনি কিন্তু পেনশন পাচ্ছেন। হ্যাঁ, তাদের কিন্তু কোনো কন্ট্রিবিউশন করতে হচ্ছে না, তারা কিন্তু 1 বছরে একবার নির্বাচিত হলেই তারা পেনশন পাচ্ছেন। কিন্তু যারা শিক্ষক কর্মচারী আছেন তাদেরকে কিন্তু এই নতুন পেনশনের আওতায় নিয়ে আসা হচ্ছে। স্বাভাবিকভাবেই সারা দেশ জুড়ে যারা এই নতুন পেনশনের আওতায় রয়েছেন তারা ঐক্যবদ্ধ হচ্ছে, নতুন করে সংগঠন তৈরি হচ্ছে যে আমাদের আবার পুরনো OPS যেটা ওল্ড পেনশন সিস্টেম, ডিফাইন্ড বেনিফিট পেনশন সিস্টেমে সেখানে আমাদের ফেরত যেতে হবে। আমরা চুক্তিগত আউটসোর্সিং, যার কোনো ভবিষ্যৎ নেই, আমরা দীর্ঘদিন ধরে বলছি এটা সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করতে হবে। সরকারি দপ্তরে অবসরে যাচ্ছেন, লক্ষ লক্ষ পদ শূন্য হচ্ছে কেন্দ্রীয় সরকারের, রাজ্য সরকারের, সেখানে কয়েক কোটি শূন্য পদ পড়ে রয়েছে, সেখানে বেকারদের কর্মসংস্থানের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দপ্তরকে ডাউন সাইজিং করে, সংকোচন করে সেখানে পুরোপুরিটাই প্রাইভেটের হাতে বিভিন্ন সেক্টর তুলে দেওয়া হচ্ছে। আমরা রেলের ক্ষেত্রে দেখছি, প্রতিরক্ষার ক্ষেত্রে দেখছি, সরকারি ক্ষেত্রে আমরা সমস্ত জায়গায় এই বিষয়গুলো দেখছি। জাতীয় শিক্ষানীতি যে দেশের সামনে বিপর্যয় নামিয়ে গেছে, বিশেষ করে আমাদের রাজ্যে বিদ্যাজ্যোতির নামে যে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা ছিল সেটাকে একদম পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে, একটা বৈষম্য তৈরি করে দেওয়া হয়েছে। এখানে নতুন করে বাংলা ভাষার জায়গায় ইংরেজি মাধ্যম এনে ঢুকিয়ে যে রাজ্যের যারা প্রত্যন্ত শিশু, কোমলমতি, কিশোর কিশোরী, তরুণ তরুণী রয়েছেন তাদের সামনে যে ভবিষ্যৎ, আমরা একদম এটা মানে পরীক্ষাগারে এটা প্রমাণিত হয়ে গেছে যে এই যে নতুন শিক্ষা নীতি, বিদ্যাজ্যোতি প্রকল্প, পরীক্ষা যেটা চলছে, এই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটা অন্ধকারে। কাজে এটাকে অবিলম্বে বন্ধ করতে হবে। এটা চালু করে দিয়েছে, এটাকে এই প্রকল্প বন্ধ করতে হবে। বিদ্যুৎ আইন যেটা 2020, সেটাকে বিদ্যুৎ পুরোপুরি বেসরকারীকরণ করে দিয়ে আমরা আমাদের রাজ্যে যেটা আমরা ভুলে যেতে বসেছিলাম, লোডশেডিং, সেটা আমরা এখন দেখছি বিভিন্নভাবে এই বিদ্যুৎ আইনের মধ্য দিয়ে স্মার্ট মিটার ইত্যাদি ইত্যাদি বসিয়ে বিদ্যুৎ পরিষেবাকে এমন একটা জায়গায়, লোকসানের জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বেসরকারীকরণ করে, যেটা 2005 সালে এটা নিগমে পরিণত হলেও আমরা দেখতাম অনেক লাভ থাকতো, সেটা সরকারের কাছে অনেক
টাকা দিতে পারতো, কিন্তু এখন এটা লোকসানে চলতে চলতে এমন একটা জায়গায় হয়েছে এবং বেসরকারিকরণ করতে করতে এই জায়গার মধ্যে তাদের কোনো নির্দিষ্ট সার্ভিস রুল, গ্রুপ সি গ্রুপ ডিদের কোনো সার্ভিস রুল নেই, তাদের প্রমোশনের কোনো সুযোগ নেই, তাদের কোনো সেখানে পর্যাপ্ত কর্মী নেই, তাদের একটার পর একটা কোনো নিরাপত্তা ছাড়া তাদেরকে সেখানে কারেন্টের কাজ করতে হচ্ছে আর দুর্ঘটনায় পড়তে হচ্ছে, তাদের জন্য কোনো স্কিম টিম ইত্যাদি কিচ্ছু নেই। এই বিষয়গুলি আমরা দেশে এবং রাজ্যে এই বিদ্যুৎ বিল 2000-এর যে ক্ষতিকারক দিক, এই বিষয়গুলো আমরা দেখছি। অনুদানপ্রাপ্ত বিদ্যালয় যেগুলো ছিল সেগুলোর আগে একরকম নীতি ছিল, 2005 সালে একটা রুলস ছিল, সেটাকে পরিবর্তন করে 2022 সালে একটা নতুন করে একটা ত্রুটিপূর্ণ একটা সংশোধনী করা হয়েছে, যার ফলে আমরা দেখছি কাউকে কাউকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, হ্যাঁ, উদয়পুর থেকে নেতাজি স্কুলে নিয়ে আসা হচ্ছে কাউকে কাউকে সুবিধা পাওয়ার জন্য। এই বদলি নীতি, যে নতুন বদলি নীতি, এর মধ্যে তারা আদালতের দ্বারস্থও হয়েছেন কেউ কেউ। এই বদলি নীতিকে আমরা মানছি না, এই বদলি নীতি অবশ্যই এটা বাতিল করতে হবে। আমাদের যে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, এটার গাইডলাইন প্রকাশ করতে হবে। এই দাবিগুলো নিয়ে আমরা লাগাতার ধর্মঘট করছি। 27 জুলাই দাবি দিবস করেছি, 16 ফেব্রুয়ারি এই বছর 2024 সালে আমরা যে ধর্মঘট করেছিলাম সারা দেশব্যাপী, এই দাবিগুলো নিয়ে আমরা ধর্মঘট করেছিলাম। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, মুখ্য সচিবের কাছে আমরা চিঠি দিয়েছি। আমরা 29 সেপ্টেম্বর সারা রাজ্যের প্রতিনিধি নিয়ে এখানে আমরা গণ অবস্থান সংগঠিত করেছি। এরপরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এরপরে দেখলাম মাত্র 5% দিয়ে রাজ্য সরকার দিয়েছেন এই 29 সেপ্টেম্বর গণ অবস্থানের পর, নিয়ে মোট 30% দিয়ে তারা দিয়েছেন। আর কোনো দাবির প্রতি কোনো রকম কর্ণপাত তারা করেনি। তো আমরা তো চুপ করে বসে থাকতে পারি না, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনেও আমাদের হ্যাঁ 30% আমরা আগামী দিনে আমাদের কর্মসূচি আমরা নিশ্চয়ই করব। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 22 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর সারা রাজ্যে আমরা একটা পোস্টারিং, এই দাবিগুলোর ভিত্তিতে ব্যাপক হারে পোস্টারিং আমরা করব এবং এর মধ্যেই এর প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমরা দেখেছি যে খোয়াই, কমলপুর, কৈলাসহর, আপনার গন্ডাছড়া, লংতরাই ভ্যালি, কুমারঘাট এবং এই বিভাগগুলো ইতিমধ্যেই তাদের প্রস্তুতি পর্বমূলক সাংগঠনিক কনভেনশন সেরে নিয়েছেন। বাকিগুলিও সেখানে এই সময়ের মধ্যে করবেন। করে 22 থেকে 31 ডিসেম্বর সারা রাজ্যে আমরা পোস্টারিং কর্মসূচি করব। এর জন্যই মূলত আমরা আপনাদের আজকে ডেকেছি, যে আপনাদের মাধ্যমে আমরা সর্বত্র, আপনাদের ইলেকট্রনিক মিডিয়া, আপনাদের প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সর্বত্র আমরা সরকারের কাছে এই বার্তা আমরা দিতে চাই এবং সারা রাজ্যের মানুষের এই বার্তাটা আমরা প্রচার করতে চাই যে আমাদের ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এসবিরুটের যে অতীত ঐতিহ্য, যে লড়াকু ঐতিহ্য, সেই ঐতিহ্য আমরা বহন করে যেতে চাই এবং এই লড়াই আন্দোলনকে আমরা নিশ্চয়ই আগামী দিনে জানুয়ারি মাস এলে পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জেলা শাসকের কাছেও এই দাবিগুলো নিয়ে আমরা উপস্থিত হব এবং পরবর্তী সময়ে মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রীর কাছেও আমরা যাব। তো এই কর্মসূচিগুলিকে আপনারা নিশ্চয়ই, আশা করছি আপনাদের কাছে এটাই প্রত্যাশা যে আমাদের সর্বতোভাবে আপনারা সাহায্য করবেন। সবাইকে ধন্যবাদ।